কি হয়েছে বল আমাকে। যদি তখন ওর দিক না তাকিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে রাখলো। দেখবে না সেই পুরুষকে, যে পুরুষ ওকে বিশ্বাস করে না, যে পুরুষ ওর অভিমান বোঝে না, তাকে তার লাগবে না। যদি কোনোভাবেই ওর কথার রেসপন্স করছে না দেখে রাগে ওর মস্তিষ্ক টনটন করে উঠল। রাগ সংবরণের জন্য জোরে জোরে নিঃশ্বাস ফেলে ওর বাহু চেপে বলল, মুখি বাবু হয়েছে? জিজ্ঞেস করছে, গায়ে লাগছে না? সমস্যা কি? কথা বলছিস না কেন? যদি আরিসের চেপে রাখা হাতের দিক তাকিয়ে আস্তে করে বলল, ব্যথা লাগছে, আবার ব্যথা পাচ্ছি। আরিস শ্বাস ফেলে আস্তে করে ওর বাহু ছেড়ে ওর হাত দুটো ওর হাতের মুঠোর মধ্যে নিয়ে বলল, তুই তো কিছু খাস নে, আমি খাবার নিয়ে আসছি। আমি গোসল করব। মানে তোর মাথা ঠিক আছে? তোর শরীরে জ্বর আর এখন তুই গোসল করবি? জ্যোতির বেশ মেজাজটা খারাপ হলো। এই লোক নিজে ওর সাথে এত সব করে এখন বলছে গোসল করবে, সেটার মানে? তাই চোখ দুটো বন্ধ করে আস্তে করে বলল, বললাম তো গোসল করব। সম্ভব না, জ্বর উঠবে। আমি শুয়ে নিব। হাফ ফুট, কথা গায়ে লাগে না? আরিশ আবারও ধমক দিয়ে কথা বলছে দেখে কণ্ঠটা নিচু করে আসতে বলল, ওসব করার সময় মনে ছিল না? আরিশ এবার বুঝলো ও এত করে গোসল কেন করতে চাইছে, তাই বিরক্তি নিঃশ্বাস ফেলে বলল, আজ করার প্রয়োজন নেই, শরীর ঠিক হলে জ্বর নেমে গেলে করে নিস। দৌড়ালো। জুথি আরিশের প্রতিটা কথার উত্তর অন্যদিক মুখ ঘুরিয়ে দিচ্ছে দেখে আরিশ ওর মুখটা চেপে ওর দিক ঘুরিয়ে বলল, আমি সেটাই। জুথি বুঝলো এই লোকটা যতক্ষণ ওর সামনে থাকবে কোনোভাবেই ওকে পবিত্র হতে দিবে না, তাই আস্তে করেই বলল, খিদে পেয়েছে আমার, খাবার নিয়ে আসুন। ঠিক আছে, তুই এখানে বসে থাকবি, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসবো। খানবাড়ির মহল জুড়ে রান্নাবান্নার ব্যস্ততা। জামাই আদর বলতে কথা, আজ রিসিপশনের পর ইভাকে ফের আনা হবে। যদিও জুথির বিষয়টা সবার মাথায় ছিল, তবুও বাড়ির একটা নিয়ম ধরে রাখার জন্য সবাইকে সবটা ম্যানেজ করার জন্য করতে হচ্ছে। ক্ষণে ক্ষণে ওনারা এই 3 দিন বারবার গিয়ে ওকে দেখে এসেছে জুথির জ্ঞান ফিরেছে কিনা, আর বেশিও চিন্তা হয়নি। আরই সব সময় ওর পাশেই ছিল বলে, তাই ইভার বিয়ের কার্যকাজ কোনোথায় কমতি না হয় সবাই সেটাই খেয়াল করে রেখেছে। ও যেন কারো কর্মের জন্য কোনো জায়গায় ছোট না হয়। তখন আরিশ জুথির জন্য খাবার আনতে নিচে আসতে, জুথি তাড়াতাড়ি করে কোনো রকম শরীরের শক্তি সঞ্চয় করে ছোট ছোট পা করে কভারের কাছে এসে কালো পিঙ্ক কালারের কম্বিনেশন করা কুচি দিয়া গোল ফ্রক, পাশাপাশি প্যান্ট কাট, সালোয়ার, মেইলে প্রয়োজনীয় সব কিছু বের করে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজাটা নক করে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। যদি ওয়াশরুমের দরজার সাথে হেলান দিয়ে পরপর দুটো ঢোক গিলে হাতের জামা কাপড়গুলো শাওয়ার রডের উপর রেখে তাড়াতাড়ি করে বাথটবের পাশে রাখা বালতিতে পানি ছেড়ে বালতি ভরে নিল। নিয়ম কানুন অনুযায়ী গোসলটা তাড়াতাড়ি শেষ করে তোয়ালে দিয়ে ভেজা শরীর মুছে ভেজা কাপড় চেঞ্জ করে সালোয়ারটা পরে নিতে ঠাস ঠাস করে ওয়াশরুমের দরজায় করাঘাতের শব্দে জুথি তৎক্ষণে কেঁপে উঠল। তৎক্ষণে আরিশ ওর সর্বশক্তি দিয়ে দরজাটা ধাক্কাতে জুথির মনে হলো এখনই দরজাটা ভেঙে ওর শরীরে পড়বে। ভয়ের মুখ থেকে কথাও বের হচ্ছে না। আরিশ নিচে গিয়ে সোজা হেলদি খাবার প্লেটে নিয়ে আবারও ওপরে আসতে নিলে সানজিদা খান ওকে কিছু পিছু ডেকে জিজ্ঞেস করলেন, এইভাবে ছুটে আসলে এখন আবারও যাচ্ছ কেন? আম্মু, আমার বউয়ের সেন্স ফিরেছে। শুক্রিয়া। আরিশা দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে রুমে আসতে বিছানায় জুথিকে দেখতে না পেয়ে প্রো কুচকে খাবার প্লেটটা নতুন আনানো ড্রেসিং টেবিলটার উপর রেখে চারপাশ তাকাতে ওর কানে আসে ঝপঝপ পানির শব্দ। আরিশ সেটা শুনে আর একটু ওয়াশরুমের কাছে এগোতে ওর হাত দুটো আপনা আপনি মুঠিবদ্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার নিজ নারী আবারও তার কথার অবাধ্য হয়েছে, আরিশ পরপর চোখের পলক ফেলে রাগী নিঃশ্বাস ফেলে একটু জোরে ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিতে ওয়াশ থেকে কোনো রেসপন্স না পেয়ে দরজা ভেঙে ফেলার মতো দাঁত কিরমির করে ধাক্কা দিয়ে মনে মনে আওড়ালো, অবাধ্য বেয়াদব নারী, যে জিনিসটা মানা করে সেটা করতেই হবে। ওদিকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে জুথি শরীরে তোয়াল পেঁচিয়ে ভয়ে ভয়ে তুতলিয়ে বলল, আমার হয়ে গেছে তো, একটু পরেই বেরোচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো? বললাম তো বের হচ্ছি।
তোর বের হওয়ার গোষ্ঠী গেলে তুই এই মুহূর্তে দরজা খোল, আর নয়তো কি আর করার। যুথি মায়ের ভয়ে এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে দিতে আরিশ হুমুড়ি খেয়ে ভেতরে এসে ওকে কিছু বলবে তার আগেই যুথি তোয়ালেটা বুকের কাছ থেকে খামচে ধরে অন্য পাশ ঘুরে যেতে ওর হলুদ ফর্সা শরীরে পানির ফোঁটায় আরিশের চোখে চিকচিক করে ধরা দিল। মুহূর্তেই আরিশের রাগ গলে পানি হয়ে গেল। হঠাৎ করে ওর শরীর কেমন কাটা দিয়ে উঠল। মনে হলো ওর নাক পাশাপাশি ফিল্ট্রামের অংশটা মুহূর্ত ঘামে ভিজে যাচ্ছে। ওর এটা মনে হতে দ্রুত ডান হাত দ্বারা নাকের ডগার পাশাপাশি ফিল্ট্রামের চিকচিক করা ঘামগুলো মুছে পরপর ঢোক গিলে নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমার দিকে ঘোর। যুথিকে একইভাবে পিছনভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ফের কিছু না বলে নিজে ওর সামনে যেতে যুথি আবারও ঘুরে অন্য পাশ হতে নিলে তৎক্ষণে আরিশ ওকে ধরে ওর দিক ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে বলল, গোসল করতে নিষেধ করেছিলাম না? যুথি আরিশের কথায় কি উত্তর দিবে, ওর হাত পা সহ ঠোঁট জোড়াও মধু কাঁপছিল ওর ভয়ে। যুথির চোখ বন্ধ, ঠোঁটের পাশাপাশি পিসিগুলো ও মধু কাঁপছিল। ঠোঁটের নিচের তিলটা যেন পানি ছোঁয়ায় ওর চেহারার আকর্ষণীয়টা ক্ষণে ক্ষণে বাড়িয়ে তুলছিল। এটা দেখে আরিশ আর নিজেকে সামলাতে পারল না। তৎক্ষণে যুথির কাপা ঠোঁট দুটো নিজের ঠোঁট দুটোর সাথে মিলিয়ে নিল। গুনে গুনে 2 মিনিট শেষ হতে যুথি নিজের থেকে আরিশকে ঠেলে সরাতে চেষ্টা করতে আরিশ নিজেই ওর ঠোঁট ছেড়ে দিল। আরিশ ঠোঁট ছেড়ে দিতে যুথি স্বস্তির নিঃশ্বাস ছাড়ার উদ্যোগে বড় করে শ্বাস টানতে আরিশ ওকে টেনে বুকের সাথে জড়িয়ে বলল, আমাকে পাগল করার জন্য হয়তো হার্ট কুইনের জন্ম। এখন আমি এটা হারে হারে বুঝতে পারছি। আরিশ ওকে এভাবে জড়িয়ে ধরতে যুথি ওকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, জামা পরবো। যুথির কথা শেষ হতে না হতে আরিশ ওকে ছেড়ে ওর 2 বাহুতে হালকা হাত রেখে বলল, দে, আমি পরিয়ে দিচ্ছি। একদম না, আমি পরে নিতে পারবো, নির্লজ্জ লোক। শেষ কথাটা নিচের দিক তাকিয়ে বিড়বিড় করে বলল। কিন্তু আমি যে তোকে পরিয়ে দিবই। যুথি আরিশের তেরা কথা শুনে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো। এখন কি আপনি আবার ইনারও পরিয়ে দেবেন? তুই চাইলেই দিতে পারি। ঠোঁট কামড়ে হেসে বলল, হ্যাঁ নয় হ্যাঁ। নির্লজ্জ লোক, একটা অসভ্য। আরিশ আর তার অবাধ্য নারীর কথা শুনল না। নিজ হাতে ওকে জামা পরিয়ে কোলে তুলে ওয়াশরুম থেকে বের হতে নিলে যুথি নামার জন্য বলে উঠল, আরে না, আমার আমি ভেজা জামা কাপড়গুলো ধুবো তো। তোকে দিতে হবে না। কথাটুকু শেষ করে ওকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে তোয়ালে দিয়ে ওর চুলগুলো নিজ হাতে মুছে দিয়ে হেয়ার ড্রায়ারটা এনে চুলগুলো শুকিয়ে নিল। অতঃপর আবারও ওকে কোলে তুলে বিছানার উপর বসিয়ে খাবার প্লেটটা নিজ হাতে তুলে ওর মুখে খাবার দিতে যুথি সেটা আরিশের হাত থেকে এনে নিজ হাতে খেতে খেতে আস্তে করে বলল, প্রয়োজন নেই। যুথির খাবার অর্ধেক শেষ হতে মোমেনা খান আরিশের রুমে আসেন। যুথির সেন্স ফিরেছে শুনে। উনি এই 3 দিন এই রুমে মেয়েকে দেখতে বেশ কয়েকবারই এসেছেন। তার বড় মেয়ের বিয়ে, তাই বলে মেজো মেয়ের খেয়াল রাখবে না এমনটা তিনি নন। হতে পারে ভালোবাসাটা একটু অন্য 2 মেয়েকে উনি বেশিই দেন, তাই বলে এটা নয় যে মেজো মেয়েকে ভালোবাসে না, ওকেও সে ভালোবাসে। মেয়েকে খাবার খেতে দেখে ওর পাশে এসে বসে বললেন, শরীর কেমন লাগছে তোমার? মোটামুটি আব্বু। খাবারগুলো সম্পূর্ণ করবে। হুম। শরীর ভালো লাগলে আমার রুমে এসো, তাকে দেখলে ভীষণ খুশি হবে। আচ্ছা। ওনার শেষ কথা বুঝেই উত্তর দিল। উনি বেশ কিছুক্ষণ যুথির সাথে কথা বলে নিজের রুমে চলে যেতে ডিম সিদ্ধ অন্য হাতে গ্লাস ভর্তি দুধ নিয়ে হাজির হলেন সানজিদা খান। সানজিদা খানের হাতে এসব দেখে যুথি ঢোক গিলে আর চোখে আরিশের দিকে একবার চাইল। তৎক্ষণে সানজিদা খান হাতে আনা খাবারগুলো টেবিলে রেখে যুথির পাশে বসে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, কেমন লাগছে তোমার শরীর আম্মু? জি মা, মোটামুটি। তোমার সাথে আমার কথা আছে। বলো। সানজিদা খান আরিশের দিক তাকাতে দেখেও ওদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখেই সানজিদা খান একটু চাপা কণ্ঠে বললেন, আমার ওর সাথে কিছু কথা আছে।
তুমি বরং এই রুম থেকে এখন যাও। বললে আমার সামনেই বলো, আর নয়তো আমি কোথাও যাব না। ঠিক আছে, তো দাঁড়িয়ে থাকো ওখানে, আমি বরং আমার রুমে নিয়ে যাচ্ছি। সানজিদা খান কথাটা বলতে দেরি আরিশ বিনা বাক্যে রুম থেকে বেরিয়ে গেল। আরিশকে চলে যেতে দেখে সানজিদা খান মনে মনে আওড়ালেন, তুমি যেমন তোমার সাথে ঠিক তেমন করে চলতে হয়। ভেবে উনি জুথির দিকে ঘুরে আদেশের সুরে বললেন, তোমাকে যেমনে বলবো তুমি সেভাবে চলবে। কি পারবে তো? কথা বলো না কেন? হুম। আমি জানি তুমি আমার ছেলের প্রতি দুর্বল, তার থেকেও আমার রিপিট তার থেকেও তোমার তোমার প্রতি দুর্বল আমার ছেলে, তাই তোমার সাথে কাউকে সহ্য করতে পারে না। একটুতেই ওর মাথা গরম হয়ে যায়। এটা তুমি হওয়ার পর দিয়ে দিয়ে ওর মাথা খারাপ করে ফেলেছে। তাই আমি চাই তুমি ওর সাথে কথা বলবে না। আ- আমার কথা শেষ হয়নি। বলো। নিচের দিক তাকিয়ে তোমার গায়ে হাত তোলা এটা আমি মোটেও পছন্দ করিনি। মানসি ওর রাগ বেশি, একটু ওর মাপ তাই পড়ে, তাই বলে ওর প্রতি কাজ তুমি মুখ বুজে সহ্য করবে এটা আমি মানব না। ও যতদিন পর্যন্ত তোমার কাছে মাপ চাবে না ততক্ষণ পর্যন্ত না বলবে তোমার গায়ে আর হাত তুলবে না, ততদিন তুমি ওর সাথে কথা বলবে না। এটা আমার আদেশ। উনি যদি রেগে যান? সেটা দেখা যাবে। আমি জানি তুমি ওর সাথে 2 দিন ঠিকভাবে কথা না বললে তখন ঠিক বুঝবে বইয়ের মর্ম। আমি পারবো আম্মু, উনি বুঝবেন আমার অভিমান। সানজিদা খান ওর এমন কথায় ওকে বুকের মধ্যে জড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার আম্মু পারবে, ঠিক পারবে। বলে আবার ওর মাথায় চুমু খেলেন। আম্মু, হুম। আজ তো আপুর বিয়ে, তাই না? বুকে থেকে মুখটা একটু ওনার মুখের দিক উঁচু করে বলল সানজিদা খান ওর দিক প্রকুচকে। মানে? জ্যোতি সানজিদা খানের কোলের মধ্যে থেকে উঠে গোল হয়ে বসে বলল। ইভা আপুর? সানজিদা খান এবার বুঝলেন জ্যোতি এখন পর্যন্ত স্মরণে আনতে পারেনি ওর সেন্স একদিন পর হয়নি, বরং 3 দিন পর ফিরেছে। ওনার নিজেরই এবার খারাপ লাগলো। বোনের বিয়ে হয়ে গেল, মেয়েটা একটু আনন্দ করতে পারলো না, তাই তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তুই যেন হারিয়েছিস কবে, মনে আছে? হুম, 8 তারিখ ছিল ওই দিন। আজ 11 তারিখ। তোমার আপু আজ জামাই নিয়ে ফিরে আসবে। কি বলছো? 3 দিন আমার সেন্স ছিল না? হুম। সানজিদা খানের বলে স্বীকারোক্তি দিতে সাথে সাথে ওর মনটা খারাপ হয়ে গেল। ও ভাবতেও পারেনি ওর বোনের বিয়েটাও খেতেই পারবে না স্বামী নামক মানুষটার জন্য। এটা ভেবে এবার আরো বেশি অভিমানের পাল্লাটা ভারী হয়ে এলো ওর আরিশের প্রতি। ও মনে মনে ভেবেই নিল এই লোকটার সাথে কোনোভাবেই আর কথা বলবেই না। জ্যোতিকে মুখটা বেজার করে চুপ হয়ে যেতে দেখে উনি উঠে দাঁড়িয়ে ওর গালে হাত দিয়ে বললেন, মন খারাপ কইরো না আম্মু, সব ঠিক হয়ে যাবে। দুধ আর চিনি দিয়ে ডিম দিয়ে গেলাম, খেয়ে নিও। আম্মু, ডিম সিদ্ধ খাবো না, বমি আসে, ওটা তুমি নিয়ে যাও। সানজিদা খান ও আর কথা বাড়ালেন না। ডিমের পিরিচ হাতে নিয়ে দুধটুকু রেখে চলে গেলেন। বিকেলের স্বচ্ছ বাতাস জ্যোতি নিজের রুমের বারান্দায় বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আকাশের দিক তাকিয়ে আছে। তখন সানজিদা খান চলে যেতে এক রাজ্যে অভিমান এসে ওর মনে জেকে বসতে আরিশের রুমেও থাকবে না বলে তৎক্ষণে নিজের রুমে চলে আসে। এসে দরজা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে থাকতে একসময় শরীর দুর্বলতায় ঘুমিয়ে যায়। যদি 1 ঘন্টা প্রায় ঘুমে আসতে ইভা এসেছিল বোনকে দেখতে, কিন্তু ডাকার পরও সারা শব্দ না পেয়ে ঘুমাচ্ছে ভেবে নিচের রুমে চলে যায়। ইভা যেতে পরপর ফারিও এসেছিল জুথির কাছে। বিকাল পেরিয়ে যাচ্ছে দেখে সানজিদা খান প্লেটে খাবার বেড়ে ফারিকে ডেকে জুথিকে দিতে বললে ফারি প্লেট হাতে নিয়ে জুথি দরজার কাছে এসে ধাক্কা দিতে নিলে দেখে দরজা ভেতর থেকে খোলাই আছে। ফারি রুমে এসে প্লেটটা রেখে রুমের চারপাশটা তাকাতে দেখে জুথি বারান্দায় রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফারি ওকে দেখে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? জুথি ফারির উপস্থিতি টের পেয়ে আকাশের দিক থেকে চোখ সরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এই তো আছি। তুই জানিস
3 দিন তোর সেন্স ছিল না? আমার শাশুড়ি বলেছে। জানিস এই 3 দিনে কি হয়েছে? তুই না বলে জানবে কিভাবে? বলে ফারি বলতে শুরু করলো। জানলে দেখলে আমার মতো হার্ট ব্লক করবি। সেদিন ডক্টর আহিম চলে যেতে ওনার সাথে সাথে সানজিদা খানও আরিশকে উক্ত কিছু কথা বলে নিজের রুমে চলে যায়। তখন নিজের করা একমাত্র প্রাণপ্রিয় হৃৎপিণ্ডকে এভাবে নিথর দেহে পড়ে থাকতে দেখে নিজেই নিজের হাতটা থেতলে দেয়। তারপর আর কি, হাত অতিরিক্ত যন্ত্রণা হওয়ার কারণে সে জায়গা ড্রেসিং করে মলম লাগিয়ে নিজেই নিজের ব্যান্ডেজ করে নেয়। সময় পার হয়ে ঘন্টা পেরিয়ে এক সুন্দর সকালের সূচনা হয়। খান মহল জুড়ে হয় আনন্দের মেলা। আজ কাঙ্ক্ষিত দিন, ইভার বিয়ে। যদিও এটা ভেবে কষ্ট হচ্ছে বাড়ির শান্তশিষ্ট ভদ্র মেয়েটা অন্যের বাড়ি চলে যাবে। জামাইয়ের পারমিশন ছাড়া এই বাড়ির আগের মতো আর থাকতে পারবে না। সকাল সূচনা এ বাড়ির বয়ে করতে পারবে না। আসলে মেয়েদের জীবন এমনই। ইভা সেই সকাল থেকে চোখ মুখ কালো করে বিছানার হেড বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। আজ এত এত আপন মানুষ, এত এত চেনা মুখ রেখে সব অচেনা ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। তখন তার একমাত্র ভরসা হয়ে উঠবে তার স্বামী। এই স্বামী নামক মানুষটার জন্যই রক্তের মানুষগুলোর থেকে আলাদা হয়ে ওই একটা শব্দ নামক ব্যক্তির জন্য আজীবনটা তার হাত ধরে চলতে হয়, সুখ দুঃখের সাথী হতে হয়। আসলে কি ইভার জীবনটা এমন হবে? ওর স্বামীকে ওকে ভীষণ ভালোবাসবে, সবার থেকে একটু কি স্পেশাল হবে, নাকি পৃথিবীর মানুষদের মতোই স্বামী স্ত্রীর নাম মিলন ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? ইভা নানান কিছু চিন্তা করার মধ্যে সকালের নাস্তা নিয়ে হাজির হয় দৃষ্টি। ফুফাতো বোন দৃষ্টির সাথে ইভার খুবই ভালো সম্পর্ক। ছোট থেকে দুজনার ভিতর ভীষণ মিল। কারোর সামান্য কথাটুকু কারোর থেকে শেয়ার করতে না পারলে মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না। ঠিক ফারি আর জুথির মতো। দৃষ্টি আসতে ইভা হেড বোর্ডে থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে ওকে বসতে বললে দুজনে বেশ অনেকক্ষণ গল্পগুজব করলো। সময়টা প্রায় 10:23। সবাই পার্লার যাওয়ার জন্য রেডি হয়ে এক জায়গা হতে জুথিকে কোথাও না পেয়ে ফারি, সুচি, তানিশা একসাথেই গেল ওর খোঁজ করতে। যে এমন একটা ঘটনা ওদের শুনতে হবে ওরা কল্পনাও করেনি। আরিশের পুরো রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। তার একমাত্র কারণ আরিশ নিজেই। যখন ফারিরা আরিশের রুমে এসে জুথির এমন অবস্থা দেখে সবাই অবিশ্বাস্য কণ্ঠে একটু জোরে চেঁচিয়ে বলে উঠল, আরে ওর মুখে মাস্ক কেন? কি হয়েছে ওর? ওদের এমন বাজখায় চেঁচানো কথায় আরিশ শুধু অপরাধী কণ্ঠে একটা কথাই বলেছিল, বেল দিয়ে মেরে জোর করে বাসগুলো অজ্ঞান করেছে। ব্যাস, আরিশের এতটুকু কথায় ওদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো মনে হলো। সবাই নিশ্চুপ, শুধু সবার মাথায় একটা কথাই ঘুরছে, যে আরিস এই একটা মেয়ের জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে পারে, সে নিজে এভাবে মেরে অজ্ঞান করে রাখলো। এটাও চোখে দেখতে হবে। পরক্ষণে আবার তারা ভাবলো আরিশ যে মানুষ, তার দ্বারা সবই সম্ভব। পুরো রুমই নীরবতা ভাঙন করে ফারি বলল, ভাই কি করেছিস ও, যার জন্য এভাবে আঘাত করলে? ও কেন চিলেকোঠার ঘরে রাদীপকে জড়িয়েছিল? ও জানে না ওই শুরুটা একটা পশম পর্যন্ত আমি ব্যতীত অন্য কেউ স্পর্শ করুক সেটা আমার পছন্দ না? মেঝের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর কণ্ঠে ফারি বলে উঠল। আরিশের এতুর কথায় তৎক্ষণে সূচি মুখে রাগীর আভা ফুটিয়ে একটু জোরেই বলল, তুই কি মানুষ ব্রো? মেয়েটা তোর জন্য এত কিছু করলো আর সেখানে তুই? মানে এর বড় তোরা বলবি আর বড় সারপ্রাইজ ছিল? হ্যাঁ, তোর জন্যই ছিল। কদিন ধরেই তো দেখছি তোর পিছু পিছু সারপ্রাইজ দিবে বলে ঘুরঘুর করছিল। কালকে মেহেদি আর্টিস্ট সবার হাতে মেহেদি দিলেও জুথির হাতে দিতে পারেনি, কারণ সে তোর নাম নিজ হাতে যত্ন সহকারে লিখবে বলে নিজের দুহাত রাঙিয়েছিল। কাল সারা সন্ধ্যা বসে আমরা এত প্ল্যান করে মেহেদি অনুষ্ঠান রেখে তোর জন্য রুমটা সাজালাম যেন তোর পছন্দ হয়। তোদের এই মুহূর্তটা তোরা স্মৃতি হিসেবে রাখতে পারিস। সেখানে তুই কি করলি ব্রো? আরিশ এক দৃষ্টিতে নিচের দিক স্থিরভাবে তাকিয়েছিল। সূচির এতগুলো কথায় মাথাটা তুলে জুথির বিছানায় পড়ে থাকা হাত দুটো উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে দেখল জুথির হাত দুটো মেহেদি রঙের চমৎকার ডিজাইনে রঙিন হয়ে আছে। দু হাতের তালুর মাঝ বরাবর একে লেখা গোল আবৃত বৃত্তের মধ্যে হলুদ ফর্সা হাতে লেখাটা যেন ঝকঝক করে বোঝা যাচ্ছে। আরিশ এটা দেখে ওর চোখ দুটো
বন্ধ করে নিল। সাথে সাথে গড়িয়ে পড়ল 2 ফোঁটা চোখের পানি। আরিশ কোনো রকম মাথা ঠান্ডা রেখে বলল, তোরা আমার রুম থেকে এক্ষণে যা। কিন্তু আমাদের কথা তো এখনো শেষ। তখন তোরা কোথায় ছিলে যখন আমি আমার মৌকে ভুল বলছি ওর সাথে চিৎকার চেঁচামেচি করছিলাম, ওকে ব্যথা দিয়েছিলাম? শেষ কথাগুলো একটু চেঁচিয়েই বলতে। ওরা দেখলো আরিশ অবরত কান্না করছে। ওরা বুঝলো এই টাইপের মানুষগুলো এমনই হয়, দোষ করলে ভিতরে অনুতপ্ত ঠিকই হয়, তবে তা স্বীকার করতে রাজি নয়। এই যেমনই আরিশ না বুঝে কারো কোনো কথা না শুনে আঘাত করলো। এখন দোষগুলো ওদের মাথায় দেওয়ার জন্য ওরা কেন আসলো না বলে আক্ষেপ করলো। ওরা আরিশের রাগ দেখে তপ্ত শ্বাস ফেলে এই রুমে আর দাঁড়ানোর সাহস পেল না। নিজ দায়িত্বে যেমন এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ওরা নিচে এসে সাজার আর ইচ্ছা দেখালো না, সিম্পলভাবে জামা কাপড়গুলো পরে নিল। ওরা সাজতে যাবে না বলতে ইভাকে দৃষ্টি মাইশা মনির সাথে পার্লারে পাঠিয়ে দিল। যদিও রোদকে ইভার সাথে পার্লারে যেতে বলেছিলেন মেহজাবিন খান, আজ রোদ আর রাদিফের বিয়েটাও ওনারা একসাথে দিয়ে রাখবেন বলে। তবে রোদ ওদের সাথে যায়নি। গিয়ে কি করবে, কার জন্য বউ সাজবে? রাদিফ সে তো জ্যোতিকে ভালোবাসে। আর রোদের বিষয়, তাহলে ওর মা বাবার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্যই বিয়েতে হ্যাঁ বলা। তাছাড়া সে একটা মেয়ে, তার কতটুকুই বা ক্ষমতা যে সে বিয়ে করবে না বলে পেকে বসবে। যেখানে রাদিফ ছেলে হয়ে মা বাবার মুখের উপর কিছু বলতে পারলো না, বিয়ে আটকাতে পারলো না, সেখানে সে বিষয়টা হাস্যকর হয়ে যেত না? তবে সে জেনে শুনে এক বিষাক্ত জীবনে পা রাখতে যাচ্ছে। বিষয়টা তার মাথায় চওড়া হয়ে দাঁড়াচ্ছে বারংবার, কারণ সেও জানে ভালোবাসা না পাওয়ার বেদনা। তবে পার্থক্য হচ্ছে সে পেরেছে হারিশকে ভুলতে, কারণ সেটা তার মোহ ছিল, সুপ্ত একটা বাসনা ছিল মাত্র। কিন্তু রাদিফের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টা। আদৌ কি তাদের সংসার হবে, নাকি নামেই মাত্র তারা বিয়ে করেছে? তখন ফারিরা চলে যেতে আরিশের ফোন আসতে আরিশ সেদিকে খেয়াল দিল না। তখন ও 2 হাতে মাথা চেপে ধরে নিজেকে শান্ত করতে ব্যস্ত। তার বউ তার কলিজা পাখি তার জন্য, শুধু এই বাক্যটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আরিশের ফোনে তখনই একইভাবে সমান্তরে ফোন বেঁধে যাচ্ছিল। বারবার এভাবে ফোন আসতে আরিশ বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে বলে উঠল, আর কে? ওনাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে গত রাতে। ওনাকে আমরা ফ্লাইটে উঠিয়ে দিয়েছি, হয়তো এখন এয়ারপোর্টে পৌঁছে গেছে। আপনি যদি ওনাকে নিতে আসতেন। জি আসছে। বলে ফোনটা কেটে আরিশ উঠে দাঁড়িয়ে একবার জ্যোতির দিকে তাকিয়ে সেভাবেই চোখ দুটো মুছে হেঁটে বেরিয়ে গেল। সময়টা দুপুর 2টো। ছেলে বাড়ির লোকেরা আসতে এখনো দেরি হবে, এমনটা তারা জানিয়েছেন কিছুক্ষণ আগেই। ওনারা যে যার ব্যস্ততায় কাজ করায় হঠাৎ থমকে যায় আরিশের আগমনে। ওনাদের মনে হলো ওনারা জেগে জেগে স্বপ্ন দেখছেন, কারণ ওনাদের সামনে দাঁড়িয়ে আছে ওনাদের 4 বছর আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট ভাই ইউনুস খান, যাকে ওনারা নিখোঁজ হওয়ার পর তন্ন তন্ন করে পুরো শহর খুঁজেছেন কিন্তু পাননি। আজ এত বছর পর ওনাকে এমনভাবে দেখে আবেগ প্রফুল্ল হয়ে 3 ভাই একসাথে ছুটে এসে ওনাদের বুকে জড়িয়ে নিলেন প্রিয় ছোট ভাইকে। অতঃপর ওনারা একসাথে বলে উঠলেন, ভাই আমার, তুই বেঁচে আছিস? এত বছর কোথায় ছিলি? কোথাও না খুঁজছি তোকে। বড় ভাইদের এমন আবেগ প্রফুল্লতা পাশাপাশি উত্তেজিত হতে দেখে ইউনুস খান আস্তে ধীরে বললেন, আয়না ঘরে ছিলাম। মানে? ইউনুস খানের কথায় সাফওয়ান খান বিস্ফোরিত কণ্ঠে বললেন, কি বলছিস ছোট ভাই? বড় ভাই, আমি দেশের মানুষের জন্য কাজ করতে গিয়েছিলাম। দেশের বিরুদ্ধে কিংবা দেশের মানুষের বিরুদ্ধে অবৈধ কাজ করতে নয়। আর সেজন্যই আমাকে সরকার আয়না ঘরে বন্দি করে রেখেছিল। কেন জানো? এই আয়না ঘর সম্বন্ধে আমি জেনে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে সতর্ক করা হয়েছিল এ বিষয়ে যেন আমি কাউকে না জানাই, মুখ না খুলি। কিন্তু ভাই, আমি এটা মানতে পারছিলাম না। এর বিরুদ্ধে দাঁড়াতে আমাকে 4 বছর আগে আয়না ঘরে বন্দি করা হয়, যেন আমি বাহিরে আলোকটুকু পর্যন্ত দেখতে না পারি। কি বলছিস ভাই? সেখানে থেকে বের হলো কিভাবে? সরকার পদত্যাগ হওয়ার কারণে সেখানে খাবার প্রায় ছড়িয়ে যায়। তখন আমার অবস্থা ছিল বেদারুণ, বাঁচার কোনো রাস্তা ছিল না। আমি ভেবে নিয়েছিলাম হয়তো আমার এখন
এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আমি মরে যাব, কিন্তু না, আল্লাহ তোমার ছেলেকে ফেরেশতা স্বরূপ আমার সাথে যোগাযোগ পাইয়ে দেন। আর আমার খবর পাওয়ার সাথে সাথে আরিশ আমাকে ইমিডিয়েটলি সুইজারল্যান্ড নিয়ে চিকিৎসা দেয়, যার দরুন এখন আমি তোমাদের সামনে। একসাথে কথাটুকু বলে উনি নিঃশ্বাস ছাড়লেন। ওনার কথা শেষ হতে সাফওয়ান খান ছোট ছোট চোখ করে ছেলের পানে চাইলেন। আজ ওনার সত্যি মনে হচ্ছে আরিশ নামক ছেলেটা আজ ওনার গর্ব হচ্ছে। ছেলেটার প্রতিটা পদক্ষেপে ঠিক। এসব ভেবে উনি আরিশের কাছে এগিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে পিঠের উপর চাপড় মেরে বললেন, তুমি ছোট ভাইয়ের খবর পেয়েছো? ওর চিকিৎসার জন্য সুইজারল্যান্ড পাঠিয়েছো, আমাদের বললে না কেন? বলার প্রয়োজন বোধ করিনি। আরিশের এমন কণ্ঠে সাফওয়ান খান কিছু জিজ্ঞেস করার মতো বলার থাকলেও বললেন না। তার ভাইয়ের খবর কবে পেয়েছে, ভাইয়ের অবস্থা কি ছিল, এসব জিজ্ঞেস করার থাকলে উনি করলেন না। কারণ আরিশের থেকে যে ওনারা উত্তর পাবেন না এটা ওনারা সবাই জানেন। তাই কথা না বাড়িয়ে সবাই আরিশের কাছে এসে ওকে জড়িয়ে কৃতজ্ঞতা জানালো। পরিশেষে সবাই একটা কথায় ধিক্কার দিয়ে জানালো, তুমি যে বংশের বড় ছেলে, আজ তা প্রমাণ করলে। ইউনুস খান ওনার উপস্থিতি ছিল সবার কাছে কাল্পনিক স্বপ্নের মতো। ইভা সে বাবার ফিরে আসার কথা শুনে বউ রুমে আর বসে থাকতে পারেনি। ছুটে এসে বাবার কাছে তাকে জড়িয়ে হাউমাউ করে কান্না করেছিল সেদিন। চোখ থেকে টপ টপ করে পানি বেরিয়েছিল মমিনা খানের। বাবার উপস্থিতিতে ইভার ধুমধামভাবে বিয়েটা সম্পূর্ণ করে মেয়েকে বিদায় করেছিলেন। তার ইচ্ছে ছিল তার মেয়েদের বিয়ে দেখার। তাই তো একটু সুস্থ মনে হতে আজ ইভার বিয়ে শুনে একদিন আগেই ফ্লাইটে উঠেছিলেন। ওনার সাথে দেখা হতে ওনার উপস্থিতিতে খান বাড়ি যেন আনন্দের মেলা ক্ষণে ক্ষণে ভেসে উঠেছিল। ইভার পাশাপাশি 3 কবুল বলে আইনি পেপার সাইন করে সবার উপস্থিতিতে বিয়ে হয়েছে রাদিফ রোদের। ইভার বিয়েতে অনেক মানুষ উপস্থিতি থাকায় রাদিফের বিয়েটাও সবাই সেভাবেই দিল। এ বাড়ির ছেলের বিয়ে মেয়েটা সম্পূর্ণভাবে ঠিক করে। রাদিফের জন্য ওর রুমে বাসর ঘর সাজানো হলো। বিয়েটা যেভাবেই হোক, বিয়ে যখন হয়েছে দুজনের সংসার করতে হবে। সেটা তারা যেভাবে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে সেভাবেই ভালো। মোমবাতির স্নিগ্ধ আলোয় গোলাপ ফুল, রজনীগন্ধা ফুলের গন্ধে রাদিফের রুম জুড়ে মোমো করছে। তার ঠিক মধ্যখানে রোদ ঘাপটি মেরে কুজো হয়ে ঘুমিয়ে আছে। চারদিকে মোমের আলোয় আলোচিত। মোমের হলুদ আলোয় রাদিফের সাজানো ফুলের রুম যেন ঝলঝল করছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক কেশবতী, কেশ ছড়িয়ে সিল্কের গাঢ় লাশ খয়েরি শাড়ি এলোমেলো হয়ে ছড়িয়ে, যার দরুন রোদের শাড়ি কিছুটা হাঁটু পর্যন্ত উঠেছে এসেছে। একদম ফর্সা শরীর হলুদ আলোয় রোদকে যেন রাদিফের রুমে সাজিয়ে রাখা এক আকর্ষণীয় শোপিস লাগছে। এই অবস্থাতেই ওকে যদি একবার কেউ দেখত তাহলে একটু হলেও ওকে ছুঁতে মন চাইতো। খানবাড়ির মেয়েদের যদি সৌন্দর্যতার অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে কোনো সংকোচ কিংবা প্রশ্ন ছাড়াই নিঃসন্দেহে রোদকে দেয়া হতো। কিন্তু আফসোস, খান বাড়ির কোনো ছেলের চোখ এই ফুলের দিক পড়েনি। যদি পড়তো তাহলে তারা ক্ষণে ক্ষণে রোদের সৌন্দর্যের প্রশংসা করত। বারবার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইতো। তার রূপ লাবণ্য বিপরীতের দিকে যদি বদরামি, চঞ্চলা, ফাইজলামি, বলদ্দামি, ঘাট তেরামি করে অ্যাওয়ার্ড দিত তাহলে নিঃসন্দেহে সেটা জুথি পেত। আর সেই বলদ মেয়েটার প্রেমেই পড়েছিল 2 পুরুষ, যার জন্য একজন দহনে পুড়লেও বাধা ঠেঙিয়ে জয় করতে পারেনি। সে হচ্ছে নায়ক। যে ভালোবেসেছে তার মন তাকেই চেয়েছে। সে না পাওয়ার পর্যায়ে গিয়েও তাকে ছিনিয়ে নিয়েছে। সে হচ্ছে ভিলেন। হেরে যাওয়া, না পাওয়া শব্দ দুটো খুবই সহজ মনে হয়, কিন্তু এর ভয়াবহতা মারাত্মক। যে এর কবলে একবার পড়েছে তারা কদমে কদমে এর মর্মার্থ বুঝেছে। প্রেমের দহন খুবই ভয়ানক জিনিস। তার না পাওয়ার যন্ত্রণা হৃদয়ে জ্বালিয়ে ছাই করে দেয়। হৃদয়টা কুড়ে কুড়ে খায়। আর ঠিক সেই মুহূর্তে যদি তাকে বিপরীত একজনের সাথে বেঁধে দেওয়া হয়, তখন মনে হয় সে মানুষটাকে কষ্ট দিয়ে তিলে তিলে ধ্বংস করে। কেন যে সে জেনে শুনে আমার জীবনে এলো? রাদিফ যে কোনো দিন স্মোকিং করেনি,
সে আজ খান মহলের পিছনের বাগানটায় বসে সিগারেট খাচ্ছে। তার মন আজ কিছুতেই রুমের দিক যেতে দিচ্ছে না। তার মন বারবার চিৎকার করে বলতে চাইছে,